আমার মা, আমাদের ভাই, আমার ছোট্ট 10 বছরের একটা রাস্তে তাকেও কিন্তু ঘাতকের ছাড়েনি, নির্মমভাবে তাকে হত্যা করে। ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করে। আমি চার নেতাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। এর থেকে বাংলাদেশে শুরু হয় হত্যা, খুন, রাজনীতি, অবৈধভাবে ক্ষমতা দখলের রাজনীতি। আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেয়। দেশের মানুষ যাতে উন্নত জীবন পায় সেভাবে আওয়ামী লীগ কাজ শুরু করে, আর তার ফল দেশবাসী পেতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্য আমাদের অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যখন বাংলাদেশটাকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করলাম, কারণ 2008 নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করে এবং তারপর থেকে দেশের সার্বিক উন্নয়নে কাজ করেছেন। বাংলাদেশের দারিদ্রের হার যেখানে 41 ভাগ ছিল, আমরা তা কমিয়ে 18.7 ভাগে নামিয়ে আনি। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় আমরা বৃদ্ধি করি। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপকভাবে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিই, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি, আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলি। 2026 সালে আমাদের উন্নয়নশীল দেশের মর্যাদা হিসেবে অগ্রযাত্রা শুরু হবে, সেটাই প্রস্তুতিও আওয়ামী সরকার নিতে থাকে। বাংলাদেশের জনগণ 2014 সালের নির্বাচন, 18 নির্বাচন, 2024 সালের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই তো জনগণের ভাগ্য পরিবর্তন হওয়া, এবং সেই পরিবর্তনটা আমরা এনেছিলাম। খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রতিটি মানুষকে আমরা 30 প্রকার ঔষধ বিনামূল্যে বিতরণ করতাম। সেখানে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি আমরা করেছি। তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেই, যেমন আমার বাড়ি আমার খামার, আমার গ্রাম আমার শহর, এবং রাস্তাঘাট, পোল, ব্রিজ, নানাভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমরা করি। সড়ক, জলপথ, নৌপথ, এমনকি রেলপথ, এমনকি বিমান, কিন্তু ভাঙাচোরা একটা বিমান নিয়ে চলতো, সেখানে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রিম লাইনার পর্যন্ত আমরা বিমানে সংযুক্ত করি। তার টার্মিনাল, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, সেই সাথে সাথে কর্ণফুলী নদীর তল দিয়ে টানেল নির্মাণ থেকে শুরু করে সারা বাংলাদেশে আমরা হাইওয়ে, 6 লেনের রাস্তা, 4 লেনের রাস্তা, যেখানে 2 লেনের রাস্তা এবং গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করি। একই দিনে 100টা সেতু উদ্বোধন, 100টা সড়ক উদ্বোধন পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে একেবারে সমগ্র বাংলাদেশে যোগাযোগ নেটওয়ার্ক আমরা তৈরি করি। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী সরকার উন্নত করে। উন্নয়নের সময় তৃণমূল পর্যায় পর্যন্ত আগে গ্রামগুলি চেহারা পাল্টে যায়, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করি। ডিজিটাল ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং, ইনকিউবেশন সেন্টার গড়ে তুলে আমরা দক্ষ ডিজিটাল পদ্ধতিতে যারা শিক্ষিত সেই জনগোষ্ঠী গড়ে তোলার পদক্ষেপ নেই। জেলা জেলায় আমরা বিশ্ববিদ্যালয় গড়ে তুলি, মেডিকেল কলেজ করে দিই, কৃষি বিশ্ববিদ্যালয় বা গবেষণার উপর আমরা গুরুত্ব দিই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে কোনো মানুষ অন্তত ক্ষুধার্ত ছিল না। যখন কোভিড-19 হয়, বিনা পয়সা আমরা ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, অন্তত দক্ষতার সাথে সেটা মোকাবেলা করেছি, এবং সেই সময় আপনার প্রবাসীরাও আমাদেরকে সহযোগিতা করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি। প্রবাসীরা সবসময় বাংলাদেশের সব ক্ষেত্রে অবদান রেখে যায়। আজকে এখন বাংলাদেশের মানুষের একটা সময় এসেছে যখন মানুষের মধ্যে আস্থা ফিরে এসেছে,
এবং জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সব থেকে বেশি সৈন্য প্রেরণ করতো এবং প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের একটা সুনাম ছিল। বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করত, কিন্তু কি দুর্ভাগ্যের বিষয়, কথাই বার্তা নেই, হঠাৎ করে আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় দীর্ঘদিন থেকে। প্রতিদিন নির্বাচনের আগে কিন্তু নির্বাচন যাতে না হয় সেই চক্রান্ত চলতে থাকে। আর আপনারা জানেন যে বারবার আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, বাবা মা ভাই সব হারিয়েছিলাম, আমরা দুটি বোন বেঁচে ছিলাম, আমাদের তো কিছুই ছিল না। 1981 সালে আওয়ামী লীগ যখন আমাকে সভাপতি নির্বাচিত করে, আমি আমার ছোট 8 বছরের মেয়ে আর 10 বছর ছেলে মাতৃস্নেহ বঞ্চিত করে আমি চলে আসি বাংলাদেশের মানুষের কাছে। আসলে বাংলাদেশের জনগণ তারাই তো আমার পরিবার, আমি ভাবতাম সব হারিয়ে তো তাদেরকে কাছে পেয়েছিলাম। সেই বাংলাদেশের জনগণকে আমি আমার আপন পরিবার হিসেবে আমি দেখেছি, দল মত নির্বিশেষে সকলের জন্য কাজ করেছি, ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন জুগিয়েছি। যেখানে প্রতিনিয়ত দুর্ভিক্ষ লেগে থাকতো, আওয়ামী লীগ সরকার আমরা কিন্তু কখনো কোথাও দুর্ভিক্ষ হয় নাই। অত্যন্ত অঞ্চল যেটা দুর্ভিক্ষ পীড়িত এলাকা, সেখানেও মানুষের কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, যারা একেবারে অঞ্চল তাদেরকে বিনা পয়সায় 30 কেজি করে চাউলের আমরা দিতাম। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে যখন মানুষ হিমশিম খাচ্ছে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, তখন আমি 1 কোটি পরিবারের জন্য টিসিবি কার্ড করে দিই, যার মাধ্যমে মাত্র 30 টাকায় তারা চাল কিনতে পারতেন, চাল ডাল এবং তেল চিনি কিনতে পারতেন, সেই ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। যারা একবারে নিম্নবিত্ত তাদের জন্য মাত্র 15 টাকা কেজিতে যাতে চাল কিনতে পারে, 58 লক্ষ মানুষের জন্য আমরা সেই কার্ড তৈরি করে দিই। এবং সেখানে আমাদের গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে আমাদের যারা শ্রমিক শ্রেণী বা সাধারণ মানুষ, মৎস্যজীবী বা অন্যান্য যারা প্রত্যেকের জন্য আমরা ব্যবস্থা নিই, কোন রকম খাদ্যের জন্য কোনো অভাব না হয়। এবং যেসব বন্যাপীড়িত এলাকা, সেখানকার মানুষ কিন্তু 3 বেলা 4 বেলাও খাবার খেতে পারতো, সেই অবস্থা সৃষ্টি হয়েছিল এবং তাদের মাথা পিছু আয় আমরা বৃদ্ধি করেছিলাম 2,793 টাকা। আমরা তাদের মাথা পিছু আয় আমরা 2,793 মার্কিন ডলারে উন্নীত করেছিলাম। কোভিড এবং যুদ্ধের ফলে যে অর্থনৈতিক মন্দা দেখা যায়, সেখানেও আমাদের প্রবৃদ্ধি আমরা 6 ভাগে ধরে রাখতে সক্ষম হয়েছি। আমাদের বাজেট আমরা বৃদ্ধি করেছি এবং আমাদের সামাজিক নিরাপত্তা 148 প্রকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী আমরা দিয়েছিলাম, যাতে একেবারে যারা দরিদ্র তারা যেন কোনো মতে কষ্ট না পায়, সে ব্যবস্থা করেছি। বিনা পয়সায় 1 জানুয়ারি আমাদের ছাত্রছাত্রীদের হাতে আমরা বই বিতরণ করতাম। ছাত্রবৃত্তি আমরা দিয়েছি, বৃত্তি উপবৃত্তি, যারা কিছু শিক্ষার্থী বৃত্তি পেত, বৃত্তি পেত, সেই ব্যবস্থা করতে উচ্চ শিক্ষার জন্য, গবেষণার জন্য আলাদাভাবে আমরা টাকা দিয়েছি। প্রযুক্তি শিক্ষার জন্য কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার সারা বাংলাদেশে করে দিই। বিদেশি বিনিয়োগ যাতে আসে, আমাদের ব্যাংক, বীমা, টেলিভিশন, রেডিও থেকে শুরু করে এমনকি হেলিকপ্টার সার্ভিস, বিমান সার্ভিস থেকে শুরু করে সর্বক্ষেত্রে বেসরকারি খাত আমরা উন্মুক্ত করে দিই। প্রবাসীরা যাতে বিনিয়োগ করতে পারে সেই ব্যবস্থা করি। এক ব্যক্তিও কোম্পানি খুলতে পারবে সেই আইন আমরা করে দিই এবং লেবার দিই। প্রত্যেক কোম্পানি প্রফিটের 5% লেবার ওয়েলফেয়ার ফান্ডে দেবে, সেই ব্যবস্থা আমরা নিই। বাংলাদেশের মানুষ যখন একটা স্বস্তি ফিরে পেয়েছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সেশন জট ছিল না, সকলে লেখাপড়া করতে পারতো, সেই পরিবেশটা আমরা সৃষ্টি করেছিলাম। দুর্ভাগ্য আমাদের 2024 নির্বাচন যাতে না হয় তার জন্য অনেক চক্রান্ত করা হবে। সকল চক্রান্ত উপেক্ষা করে আমরা কিন্তু নির্বাচন করে আসি, জনগণ আমাদের ভোট দেয়।
আমরা দেশের কাজ শুরু করি, কিন্তু তখন গভীর চক্রান্ত। আর সেই চক্রান্তের ফলে আজকে কি দেখা গেল? আজকে বাংলাদেশে জঙ্গিদের শাসন, সন্ত্রাসীদের শাসন, পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা, পুলিশ হত্যা করা, পুলিশকে পিটিয়ে ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগের নেতা কর্মী, এ পর্যন্ত আরো প্রায় 4-5 হাজার আওয়ামী লীগের নেতা কর্মী এবং তাদের পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেখানে কাউকে গুলি করে, কাউকে পিটিয়ে তাকে মারা হবে। কারণটা কি? আমরা কোটা আন্দোলন 2018 সালে তো কোটা বাতিল করে দিয়েছিলাম, হাইকোর্ট একটা রায় দিল। হ্যাঁ, সেই রায়ের পরে কি হলো? ওটা আবার তারা পুনর্বহাল করলো। আমরা সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করে সেই রায় আমরা স্থগিত করে দিলাম। কারণ আমরা তো কোটা বন্ধই করে দিচ্ছি। জুলাই মাসের 7 তারিখে ছাত্রছাত্রীদের আন্দোলন, তাদের কিন্তু পুলিশ কোনো বাধা দেয়নি, তাদের কিন্তু আন্দোলনে কোনো প্রতিবন্ধকতা করেনি। আন্দোলন করছিলাম করুক, আমি বারবার তাদের ডেকেছি গণভবনে আসবে না। নাম্বার তো আগেরটাই, নাম্বার তো আগেরটাই। আর কোটাও তো নেয়নি। এখন জুলাই থেকে ছিল না, যখন সবগুলি মানা হয়ে গেল তখন তাদের একটা এক দফা দাবি কেন আমাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। আমি অপরাধটা কি করলাম? আমি কোন কাজটা না করেছি? আজকে তাদের লেখাপড়া, উচ্চশিক্ষা, গবেষণা, সব কর্মসংস্থান, সব ব্যবস্থাই তো করে দিয়েছিলাম। বাংলাদেশের বেকারত্ব মাত্র 3 ভাগ ছিল। প্রত্যেকের কর্মসংস্থানের সুষ্ঠু ব্যবস্থা আমি ট্রেনিং এর ব্যবস্থা, 100 টাকার একটা বিল আছে আপনার কাছে, টাকাটা আমার কাছে আছে। কারণ আমি কি এমনিতে ব্যাক করবো না, আপনাকে দিয়ে দেবো। আমি আপনাকে দিয়ে দেবো 100 টাকার একটা ইয়ার দিছিল, আমার দিছিল, আমাকে দিয়ে দিল, আমি দিয়ে দেবো। জেল আছে, জেল আছে, এই নাম্বার আমার নাম যাবে না, আমার যাবে হলো যে এসএস হোম এন্ড ইমপ্রুভমেন্ট কর্পোরেশন, আমার কর্পোরেশন নামে যাবে। আই গেট এ কল ইউ, জেল টু ইউ। এই মর্যাদায় অধিষ্ঠিত হয়েছিল। কোটা আন্দোলন চলে আসলে এক দফা হলো, তার ফলাফল কি দাঁড়ালো? যখনই আপনার দেখলাম যে কয়েকজন ছাত্র মারা গেছে, তখন আমার সন্দেহ হলো। কারণ আমি আপনাদের একটা কথা স্পষ্ট বলে আপনারা একটু খোঁজ করে দেখবেন যে আবু সাইদকে পুলিশ গুলি করলো, আবু সাইদ গুলি খেয়ে মারা গেল। এটা ভিডিও আপনাদের সামনে প্রচার করা হলো, দেশবাসীর সামনে প্রচার করা হলো। কিন্তু সেই আবু সাইদকে যে পুলিশের গুলি খেলো করলো, তাকে কিন্তু হাসপাতালে নিয়েছিল কয়েক ঘন্টা পরে। 2:30টার দিকে, প্রায় 2:30-3টার দিকে গুলিটা হয়। আর তাকে হাসপাতালে নেয় রাত্রি 8টায়। গুলি খাওয়া একজন রোগীকে সাথে সাথে হাসপাতালে নিতে হয়, তার গুলি বের করতে হয়, তাকে চিকিৎসা করতে হয়, তাকে বাঁচানোর চেষ্টা করা হয় নাকি, কিন্তু তাকে কিন্তু হাসপাতালে নেয় নাই কেন? কারণটা কি? রহস্যটা কি? তার পোস্টমর্টমের যে রিপোর্টটা বেরিয়েছিল, এবং আমি এই ঘটনার পরে আপনারা জানেন যে আমি একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম, এবং সেই জুডিশিয়াল এনকোয়ারি কমিটি উচ্চ আদালত থেকে হাইকোর্টের 3 জন জজকে নিয়ে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই। তারা কিন্তু কাজও শুরু করেন, এমনকি রংপুরে তারা ভিজিট করেন। কি দুর্ভাগ্যের বিষয়, এরপর একটার পর একটা লাশ পড়তে থাকি। লাশের উপর পাড়া দিয়ে ক্ষমতা থাকার তো আমার ইচ্ছা নেই, কিন্তু আমি যখন আমাদের যখনই যারাই আহত ভুক্ত, তাদের সাথে সাথে আমাদের তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সামন্ত সেন, এবং আমাদের স্টেট মিনিস্টার রোকেয়া, হাসপাতাল, প্রত্যেক হাসপাতালে যাচ্ছে, সকলের চিকিৎসা ব্যবস্থা আমরা করেছি। সেখানে দলমত নির্বিশেষে আমাদের ছাত্রলীগের তাদের সেই চট্টগ্রামে ছাদের থেকে ফেলে দিয়েছে, চা চালু করতে তাদের ফেলে দেওয়া, হাত কাটা, রক কাটা, পড়ে যাওয়ার পরেও তাদের উপরে নির্যাতন।
এইভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন শুরু হলো এবং তাদেরও হত্যা করা হলো। এমন কোন জেলা নাই, থানা নাই যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীর ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করা হলো। মেট্রো রেল থেকে শুরু করে পুলিশ হত্যা, এটা যে আমাদের সেই নোবেল সুৎকর ইউনূস তার মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ। কালকেরই আন্দোলনের ব্যাপারে আপনাদের মনে আছে বিল ক্লিনটনের অনুষ্ঠানে সে খুব স্পষ্টভাবে বললো যে এই আন্দোলনে কোনো নেতৃত্ব ছিল না, তা দেখেন নাই। এই আন্দোলনে কোনো ছাত্র বা কারো কোনো কিছু করার ছিল না, এটা হলো তার মাস্টার মাইন্ড দ্বারা মেটিকুলাসলি ডিজাইন করে এই আন্দোলন করা হয়েছিল এবং সেভাবেই সে আমাকে ক্ষমতাচ্যুত করেছে এবং সে ক্ষমতা এসেছে। তাহলে এই আন্দোলনে তাহলে কারা ছিল এবং এই যে মেটিকুলাসলি ডিজাইন করে যে হত্যাকাণ্ড তারই একজন সমন্বয়ক অর্থাৎ ইউনুসের একটা সে নিজে স্বীকার করেছে, বলেছে কি পুলিশ হত্যা না করলে আর মেট্রোলে আগুন না দিলে তাদের বিপ্লব সার্থক হতো না। কিসের বিপ্লব? জনগণ সম্পৃক্ততা কি ছিল? হ্যাঁ, কিছু লোক বিভ্রান্ত হয়েছিল আর দেশে অনেক শিক্ষিত সমাজ অনেকে তাদেরকে সমর্থন দিয়েছিল, ভেবেছিল এটা বোধহয় বিরাট একটা কোনো আন্দোলন। কিন্তু আপনারা যদি গভীর ভাবে দেখেন যে সবকিছু অত্যন্ত পরিকল্পিত ভাবে তাদের বিশেষ প্রশিক্ষিত সন্ত্রাসীদের দ্বারা এই ঘটনা ঘটিয়েছে। সে জেনেভা ক্যাম্পে যারা বেহারি, মিরপুর এবং মোহাম্মদপুর, তাদেরকে বিভিন্ন বস্তি, কিছু মাদ্রাসার ছাত্রছাত্রী, কিছু আমাদের অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, তাদেরকেও তারা সম্পৃক্ত করেছে এবং তারা ছাত্র না তাদের জন্য সাদা প্যান্ট কালো প্যান্ট সাদা শার্ট তৈরি করে ফলস আইডি কার্ড পরিয়ে তাদেরকে মাঠে দাঁড়িয়েছে ছাত্র হিসেবে। আর তাদের ব্যাগে কি থাকতো? পাথর, লোহার টুকরা, ধারালো অস্ত্র এবং এইভাবেই তারা কিন্তু এই হত্যাকাণ্ডগুলি ঘটাতে শুরু করে। পরবার দোষ দিয়ে হয়েছে সরকারের উপর। আমাদের পুলিশ বাহিনী তো কোনো মেটাল বুলেট ব্যবহার করেনি, পুলিশ, সেনাবাহিনী, বিডিআর তারা তো গুলি করেনি। হ্যাঁ, পুলিশ যখন হত্যা করে, যখন পুলিশের লাশ ঝুলা ছিল সেই সময় পুলিশ তাদেরকে রক্ষা করতে চেষ্টা করেছে। আত্মরক্ষার অধিকার কিন্তু সকলেরই আছে এবং আপনাদের আমেরিকায় আপনারা দেখেছেন যে পুলিশ একটু হাত পা নাড়ালেই গুলি করে মেরে ফেলে। কিন্তু আমাদের পুলিশ অত্যন্ত ধৈর্য তখন দেখিয়েছিল। কিন্তু আজকে তাদের বিরুদ্ধে মামলা, তাদেরকেও হয়রানির শিকার হতে হচ্ছে এত ধৈর্য দেখানোর পরে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের হত্যা, গ্রেপ্তার, নির্যাতন, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করে লুটপাট করা হচ্ছে, আবার তাদের বিরুদ্ধেই হত্যা মামলা দেওয়া হচ্ছে। পুরো জিনিসটাই যে সাজানো একটা নাটক করে সব হাজার হাজার কোটি টাকা খরচ করে ক্ষমতা এসেছে, এতে কোনো সন্দেহ নেই। আমার প্রশ্ন হচ্ছে যে দেশটা আজকে এত উন্নত হচ্ছিল, সেই দেশটাকে এইভাবে সর্বনাশ করার কি অধিকার তার ছিল? আজকে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়, ছেলেকে না পেলে মাকে হত্যা করে, ছেলেকে না পেয়ে বাড়িতে আগুন দিয়ে মা ও চাচিকে পর্যন্ত হত্যা করেছে। সেটা আপনাদের এই বলবিবাজারই ঘটনা ঘটলো মাত্র 7 ডিসেম্বর, গত পরশুই বগুড়ায় জেলখানায় আমাদের যুবলীগের কয়েকজন কর্মী মৃত্যুবরণ করেন, তাদেরকে হত্যা করা হয়। এ পর্যন্ত ওই কারাগারে, বগুড়া কারাগারে 8 জনের মতো মৃত্যুবরণ করেছে। তাদেরকে সেনাবাহিনী ধরে নিয়ে যেত, অকথ্য নির্যাতন হয়েছে, যখন মুমূর্ষ অবস্থায় তাকে পাঠিয়ে দিত এবং তখন সেখানে আবার, যেমনকি আমার গোপালগঞ্জে 2 জনকে
এইভাবে পিটিয়ে জেল পাঠিয়ে তারপর তাকে হত্যা করেছে। আমার প্রশ্নটা হচ্ছে যৌথ বাহিনী জনগণের নিরাপত্তা দেবে, এই যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের রক্ষা করবে আর তাদেরকে সহযোগিতা করবে। এদের কাজ তো জনগণের পাশে দাঁড়ানো, নির্যাতিতদের পাশে দাঁড়ানো। যে সেনাবাহিনী বা পুলিশ বাহিনী বা যৌথ বাহিনী তাদের একটা ইমেজ আমি তৈরি করেছিলাম যে তারা জনগণের বন্ধু। কারণ আন্তর্জাতিক ভাবে আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী তারা শান্তি রক্ষার সঙ্গে কাজ করে। কাজে তাদের ভাবমূর্তিতে যত উজ্জ্বল হবে তত আমাদের সুনাম বাড়বে। কিন্তু আমরা এই আন্দোলনে তারা গুলি করে নাই, আমি করতে দেয়নি, কিন্তু পরবর্তীতে আমরা যে দেখি তারা পেটোয়া বাহিনীর কাজ চলছে। কি আশ্চর্য বিষয়! তাদের সামনে পিছিয়ে পিছিয়ে হত্যা করছে, পিছিয়ে পিছিয়ে মারছে, আপনারা বসে দাঁড়িয়ে দেখছেন। নির্যাতিতদের পাশে দাঁড়ায় না। জনগণের আস্থা বিশ্বাস যদি কোনো বাহিনীর উপর না থাকে তারা কোনোদিনই সাফল্য অর্জন করতে পারে না। যাদের দায়িত্ব বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, জনগণের সমর্থন তাদের প্রয়োজন হয়। কিন্তু সন্ত্রাসীদের রক্ষা করে জনগণের বিরুদ্ধে গেলে পরে ওই আস্থা বিশ্বাস না থাকে কেউ সফল হতে পারে না। পাকিস্তানি হানাদার বাহিনীর 96,000 লোক ছিল, তারা তো আমাদের কাছে পরাজিত হয়েছিল মুক্তিযোদ্ধাদের কাছে। কেন? কারণ জনগণের আস্থা বিশ্বাস ছিল না, তাই তাদের পরাজিত হতে হয়েছিল, তাদের আত্মসমর্পণ করতে হয়েছিল মিত্র বাহিনীর কাছে। এ কথাটা মনে রাখা উচিত। আজকে যদি সেই পাকিস্তানিকে আমরা যারা আমাদের পরাজিত তাদের শুধু যদি অনুসরণ করতে যাই তো দেশ তো সর্বনাশের পথে যাবেই। আচ্ছা মনে হলো যেন পাকিস্তানের মানে একটা কিছু পেলেই যেন তারা বিগলিত হয়ে পড়ে, এরকম কিছু লোকের চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তাদের একটা পাকিস্তান প্রীতি, পাকিস্তানের লোক ভিসা চাইলে তার চেক করা যাবে না, পাকিস্তান থেকে জাহাজে মাল আসলে সেটা চেক করা যাবে না, কাস্টমসের 2 অফিসার করতে চাইলে বলে চট্টগ্রাম পোর্ট থেকে তাকে বিদায় নিতে হলো। পরাজিত শক্তিদের পদলেপন করা, এটা কোন চরিত্র ইউনূস সাহেবের? আমার সেটাই প্রশ্ন। আর সেই সাথে সাথে আমরা বলবো আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের পুলিশ বাহিনী, বিজিআর, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যৌথ বাহিনী, সবাইকে আমার একটাই কথা বলার যে জনগণের যান মাল যাতে রক্ষা পায় সেদিকে দেখা উচিত। মানুষের আস্থা বিশ্বাস যেন তারা না হারায়, তাদের সর্বনাশ হবে আর দেশ তো একবার উচ্ছলে যাবে। আজকে শুধু আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীরা, ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, পেশাজীবী সহ প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। বাংলাদেশে এত সাংবাদিক কখনো একসাথে চাকরি হয়নি, তাদের একটা ডিটেনশন কার্ড বাতিল প্রায় 300-র মতো। 106 জনের বিরুদ্ধে হত্যা মামলা, প্রায় 100-র উপর কাছাকাছি সাংবাদিক কারাগারে বন্দী, তাদের উপর অকথ্য নির্যাতন হচ্ছে। মহিলা সাংবাদিকদের পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে এবং মহিলা সাংবাদিকের উপর যে নির্যাতনটা চলেছিল, রাস্তায় ফেলে তাদেরকে উপর যে অসংখ্য অত্যাচার, সেটাও আপনারা দেখেছেন। এই ইউনূস বাহিনী তাও করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারী তারা তো চাকরি করে, আমরা নিয়মিত পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে, তারা চাকরি পেয়েছে, তাদের উপরে জুলুম। আজকে হ্যাঁ আমাদের সাথে কাজ করেছে, আমি প্রমোশন দিচ্ছি, এমনকি আমার যে ক্যাবিনেট সেক্রেটারি ইউনূসকে তার শপথ অনুষ্ঠান পরিচালনা করলো সেও কিন্তু বাদ যায়নি। সবার বিরুদ্ধে মামলা, সবার উপর নির্যাতন, তাদের চাকরি হারানো, তাদের চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, আর যাদের চাকরি খেতে পারছে তাদের ওএসডি করা হচ্ছে। এই ব্যবস্থা কিন্তু 2001 সালে বিএনপি করেছিল। তাতে কি হয়েছে? সে বিএনপি তো ক্ষমতা থাকতে পারেনি। আজকে ইউনূস বাহিনীও এই কাণ্ডটা করে যাচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকরি করে, যে সরকারকে আসুক তারা তাদের যেখানে প্রধান করবে তার সেখানে থাকবে, যে নির্দেশ দেবে সেটাই মানবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সশস্ত্র বাহিনী অথবা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী, এটাই তো তাদের নিয়ম। তাদের উপর জুলুম কেন? তাদেরকে ওএসডি করে রাখা হচ্ছে, সেখানে আবার বাঁচা হচ্ছে,
কারা আওয়ামী লীগ করে তাদেরকে বাদ দিতে হবে, কোন পরিবার আওয়ামী লীগের তাদের বাদ দিতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে আন্দোলন হলো বৈষম্য বিরোধী আন্দোলন। তো বৈষম্য বিরোধী আন্দোলনের ফসলটা কি? ব্যাপকভাবে বাংলাদেশে বৈষম্য সৃষ্টি করা। আওয়ামী লীগ একটানা ক্ষমতায় ছিল 4 বার। আওয়ামী লীগ আমলে তো দেশের উন্নতি হয়েছে, অবনতি তো হয়নি। আর এই সরকারি অফিসার প্রত্যেকেই সুষ্ঠু আইন শৃঙ্খলা রক্ষা করেছে, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করেছে। বাংলাদেশ আমরা মাত্র 15 বছরের মধ্যে বদলে যাওয়া বাংলাদেশ। আমার তরুণ সমাজ তাদেরকে আমি বলবো যে একটু পিছনে ফিরে তাকাক, একটু দেখুক বাংলাদেশ কোথায় ছিল। 2009-এর পূর্ব পর্যন্ত বাংলাদেশ কি অবস্থা ছিল। তখন যাদের হয়তো জন্ম হয়েছে বা তারা হয়তো 4-5 বছর 7 বছর 8 বছর বা 10 বছরেও তারা তো দেখেনি, তাদের হয়তো অতটা উপলব্ধি নেই। আজকে তারা পরিবর্তনটা দেখুক যে আওয়ামী লীগ সরকার থেকে জনগণের কল্যাণ করেছে, ভালো করেছিল, এই তরুণ সমাজের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করেছিল, যা জঙ্গি শাসন করেছিল। ইউনূস সরকার আমাকে স্বেচ্ছাচার বলে, ফ্যাসিস্ট বলে। আমি আপনাদের অনুরোধ করবো কে ফ্যাসিস্ট আপনারা একটু তুলনা করে দেখেন। আমার সময় আমি প্রথম বাংলাদেশের টেলিভিশন বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। ইউনূস সাহেবের গ্রামীণ ফোন ব্যবসাটা আমি দিয়েছিলাম তাকে, কারণ মোবাইল ফোন বেসরকারি খাতে উন্মুক্ত করে এই ব্যবসা করার সুযোগ আমি দিই। গ্রামীণ ব্যাংকে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করে সে নিয়ে গেছে। যতদিন এমডি ছিল গ্রামীণ ব্যাংকে কোনোদিন অডিট করেনি। আজকে অডিট করার পর বেরিয়েছে তাহলে 25,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে পাচার করেছে। গ্রামীণ ফোনের টাকা সে বিদেশে পাচার করেছে। এখনো বিটিআরসি তার কাছে কয়েক হাজার কোটি টাকা পায়, 6,000 কোটি টাকা পাও না। নিজের ট্যাক্স 666 কোটি টাকার ট্যাক্স, উচ্চ আদালতের নির্দেশ ছিল সে ট্যাক্স সে দেবে। 6 তারিখে আদালতের রায় হওয়ার কথা, সে 5 তারিখে আন্দোলন শুরু করালো। এটা হঠাৎ করে হয়নি। কেন? তাদের ট্যাক্স দিতে না হয়, সেজন্য খবর সরকারকে উৎখাত করতে হবে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এই গ্রামীণ ব্যাংকের অর্থ আত্মসাৎ করা সেই মামলা হয়েছিল। শুধু তাই না, একটা কোম্পানির 5% লেবারদের ওয়েলফেয়ার ফান্ডে দিতে হয়। কোনোদিনই লেবারদের ওয়েলফেয়ার ফান্ডে 1 পয়সাও দেয়নি, সব পয়সা সে মেরে খেয়েছে এবং সেখান থেকে 25 কোটি টাকা প্রস্তুত করে সে ঘুষ দিয়েছে। 2 লেবারের যারা আন্দোলন করেছিল তাদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে এক একজনকে 3 কোটি টাকা করে ঘুষ দেয়। এমনকি অ্যাটর্নি জেনারেলকে ঘুষ দেওয়ার জন্য টাকা সাথে অ্যাটর্নি জেনারেল সেটা নেয়নি, তখন জিনিসটা ফাঁস হয়ে যায়, জনসম্মুখে চলে আসে। কি দুর্ভাগ্যের কথা যে সেই লোক ওই লেবার কোর্টে লেবাররা তার বিরুদ্ধে মামলা করে, সেই মামলা নেগোসিয়েশন করার চেষ্টা করে, কোর্টকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। ওই লেবার কোর্টে মামলায় তার শাস্তি হয় 6 মাসের কারাদণ্ড। আজকে আমরা যখন দেখি যে একটা মানুষ আইনি সহায়তা পায় না, আমার প্রশ্ন, ইউনূস সাহেবের যখন কোর্ট সাজা দিল তারপর সে জামিনের আপিল করলো, সরকার পক্ষ থেকে আমরা তো কোনো বাধা দেয়নি, এমনকি আমাদের অ্যাটর্নি বা লেবার কোর্টে তাকে বাধা দেওয়া হয়নি, তাকে জামিন দেওয়া হয়েছিল। কাজে আজকে যে সে ক্ষমতায় আছে সে কিন্তু লেবারদের করা, তার নিজের কোম্পানির লেবারদের করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি। হ্যাঁ, ক্ষমতায় যেদিনই আসে তারপরেই তার ওই 666 কোটি টাকা ট্যাক্স মাফ, ওটা মাফ হয়ে গেছে। তার মধ্যে দুর্নীতির মামলাগুলি এক এক তা তুলে দেওয়া হয়েছে। তাহলে কি ক্ষমতা তার দখলে নিজেকে বাঁচানোর জন্য? কিন্তু যে কালিমালা গাছ সেটা কিন্তু লেগে গেছে। এবং আপনারা একটা জিনিস দেখেন, যত জঙ্গি সন্ত্রাসী ছিল
তাদেরকে সে মুক্ত করে দিয়েছে, জেল থেকে ছেড়ে দিয়েছে। নরসিংদী জেল খুলে দিয়েছিল, সেখানে কয়েকজন জঙ্গিও ছিল বন্দী, তাদেরকে সে ছেড়ে দিয়েছে। হলি আর্টিজানের ঘটনার কথা সকলের মনে আছে। সেই ঘটনা থেকে তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি দেওয়া হয়েছে, তারা জেলে ছিল, তাদেরকে মুক্ত করে দিয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা, আমি তো বারবার হামলার মুখোমুখি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন কিভাবে আমাকে বাঁচিয়েছে আমি জানি না, বারবার বেঁচে গেছি। 13টা গ্রেনেড ছোড়া হয়েছিল, 11টা ফুটেছিল ওখানে। আমার নেতা কর্মীরা মানব ঢাল রচনা করে আমাকে রক্ষা করেছিল, আমার সিকিউরিটি লোক জীবন দিয়েছিল। আবি রহমান সহ 24 জন সে তখন মারা যায়, 25 জন মারা যায়, তার পরবর্তী আরো প্রায় 20-25 জন আহত অবস্থায় ধীরে ধীরে মৃত্যুবরণ করে। এখনো আমাদের অনেক নেতা কর্মী সমস্ত সহিংস স্প্রিন্টার, ওই যে ওবায়দুল কাদের, কাজী জাফরুল্লাহ থেকে শুরু করে আমাদের ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে অনেক নেতা, প্রায় আমাদের 700 নেতা কর্মী আহত হয়। তার তখন বিচারও হয়নি, তদন্ত হয়নি। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এসে এই তদন্ত শুরু করে। আমরা তো মামলাও করতে পারিনি, আমাদের মামলাও নেয়নি। তরুণ সাহেব এবং সাবেক চৌধুরী গিয়েছিল মামলা করতে, অতি ছিল, সে মামলা নেবে না, ফেলে রেখে চলে আসতে হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার এসে তদন্ত করে, তারপর সেই বিচার হয়। যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের সবাইকে রুশিয়া মুক্ত করে দিয়েছে। তবে আমার প্রশ্ন, তাহলে ওই গ্রেনেড হামলায় যেখানে আমরা শুনেছিলাম জাতির পিতার হত্যাকারীরা জড়িত ছিল এবং হাওয়া ভবন থেকে চক্রান্ত হয়েছিল, তারিক জিয়া সহ এরা সবাই জড়িত ছিল, তাহলে কি ইউনূস সাহেব এদের সাথে ছিল? সেও কি ওই 21শে আগস্ট গ্রেনেড হামলার মানে সে সাথে জড়িত? এখন তো সেটাই মনে হচ্ছে যে সেও এর সঙ্গে জড়িত ছিল, নাহলে এদেরকে ছেড়ে দেবে কেন? দুর্ধর্ষ সন্ত্রাসী যে কটা বন্দিখানায় সবাই দেশে মুক্ত করে দিয়েছে। আসলে তার আন্দোলনটা এটা ছাত্র আন্দোলনও না, জনগণের আন্দোলন না, এই সন্ত্রাসীদের সাথে তার একটা সম্পর্ক ছিল এবং তাদের সাথে তার ওই মেটিকুলাসলি ডিজাইনের মাস্টার মাইন্ড সে নিজেই হচ্ছে খুনি, তো সে এদেরকে ব্যবহার করেছে, এদেরকে ব্যবহার করেই তার সে এই আন্দোলনের নামে সুন্দর ওয়েল রিটেন দিতে দেশকে কিন্তু আরো আরো এখন কি করতে শোনা না, ফিনিশিং তাই করবে, ফিনিশিং এটা তো বাট কোনো মানে আপনার ওই যে সরকার যে হেড স্পিচ না, হেড স্পিচ আওতায় ভয় পাবে না, ওটাই হেড স্পিচকে ভয় পাই না, তুমি বিপ্লব করে আসছো, হেড স্পিচকে ভয় পাবে না। হ্যাঁ, বিপ্লবী সরকার তো হেড স্পিচ ভয় পাওয়ার কথা না, যদি সত্যিকার বিপ্লবী সরকার। আমি আমার খুব মজা, আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডের একজন আমরা কলকাতা একটা বলছি, লেখাপড়া একসঙ্গে শিখি, ওর বিপদের সময় আমার বাসায় দীর্ঘদিন থাকে, আমার বন্ধুরা অন্যরা কথা হয় বলে আবার তোর বাসায় এসে আমেরিকা এসে তোর থাকতে হবে কিছুদিনের মধ্যে বলে। আমার অন্য বন্ধুরা জীবনে তো ঢাকায় আমার বাসায় ছিল, লাইফে সব কিছু আবারও সময় আসতেছে তোর বাসায় এবার আমেরিকা গেলে কথা হয়, মুসলিম চ্যাটও হয় রেগুলার। আমি তো আগস্ট বেশি ছিলাম, আমি তো 9 থেকে 27 আগস্ট পর্যন্ত বেশি ছিলাম, কথা সব কিছু হয়। আমার মেয়ের পাওয়ার হামলে টাকা আমার কাছে পাওয়ার অনেকে লেখে ওরা তো জানো না, এটা তো আমরাও সব কাহিনী জানি। প্রথম আমার বাসায় বহুত ইন্টারেক্টিভ লন্ডন থেকে পিএইচডিতে আমার বাসায় এসে ফার্স্ট ওয়াইফ আমার বাসায় 3 রাত থাকছে, লাস্টে শেষ রাতে সকালবেলা দুজন বাইরে চলে যায়, আমার বাসায় উৎসাহ 69,000
11টা গির্জা তারা দিয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বী তারাও কিন্তু রেহাই পায়নি। বৌদ্ধ মঠ তারা ভেঙেছেন, আগুনে পুড়িয়েছে। পার্বত্য চট্টগ্রামের মধ্যে তারা হামলা করেছে, হত্যা করেছে, যে কারণে কঠিন জীবন দান তারা করে নাই। এইভাবে একটা চরম নির্যাতন চলছে। জীবন কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী দাঁড়ালো কেন? তাদের হামলা, এমনকি এটা সরকার তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এক আইন বিষয়ক উপদেষ্টা, তার তো চরিত্রের কোনো ঠিক ঠিকানা নাই, কথাবার্তারও ঠিক ঠিকানা নাই। সে বলেছিল 26 লক্ষ ভারতীয়রা নাকি বাংলাদেশে চাকরি পেয়েছিল, কিন্তু কই সে 26 লক্ষ, সে তো নাম দিতে পারেনি। আয়না ঘর করে নাকি গুম করা হয়েছে, আর এখন 40 জন আনসার কোথায়? হাজার হাজার পুলিশকে হত্যা এবং তাদের লাশ গুম, তার পরিবার কেঁদে ফেলে বিচার পায় না। মাত্র কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে 10টা ছাত্রকে পিটিয়ে হত্যা করা হলো। তাদের বাবা মা কিন্তু মামলাও করতে পারবে না, তাদের লাশও তারা পায়নি। এইভাবে যে অত্যাচারগুলি চলছে, আর কোর্টে চিফ জাস্টিসকে অপমান করে তাকে তাড়ানো। নির্বাচন কমিশন, আমরা আইন করে নির্বাচন কমিশন করেছিলাম। প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল কোন রাজনৈতিক দল করে এটা কেউ বলতে পারবে না, সবচেয়ে নিরপেক্ষ একজন ব্যক্তি ছিল, আর তার অধীনে প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠু। নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন সহ যতগুলি প্রতিষ্ঠান, প্রত্যেকে এই লাঠিয়াল বাহিনী দিয়ে অপমান করে করে তাদেরকে বিদায় দেওয়া হয়েছে। এটা কোন ধরনের অরাজকতা? এটা কি ধরনের রাষ্ট্র পরিচালনা? তাদেরকে বিদায় দিয়ে সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। বৈষম্যহীন সমাজে সব বৈষম্যই সৃষ্টি করা হচ্ছে, একেবারে দলীয় লোক বসিয়ে দেওয়া হচ্ছে সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় দলীয়করণ। হয় জামাত বিএনপির লোক সব জায়গায় আজকে বহাল তবিয়তে। জঙ্গিদের সব ধরনের মদত এবং ইউনূস সাহেবের এজেন্ট নিয়োগ করা আছে। আমি আগেও বলেছি আপনাদের, শুধু ঢাকার জন্যই 40 জন এজেন্ট তার। প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে শুরু করে প্রতিটি সংবাদ সংস্থা, সেটা পত্রিকা হোক, টেলিভিশন হোক, রেডিও হোক, সব জায়গায় তার এজেন্ট বসা। সরকার যা বলবে সে নিউজ করবে, সব নিউজ করা যাবে না, সব নিউজ করতে পারবে না। এই হলো সংবাদপত্রের স্বাধীনতা আর কথা বলার স্বাধীনতা। আওয়ামী লীগ আমলে স্বাধীনতা ছিল না, কিন্তু প্রতিদিন টক শো আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা সঙ্গে সঙ্গে করতো। কই কারোর বিরুদ্ধে তো আমরা কোনোদিন কোনো কিছু করিনি, অথচ এখন কারো তো কথা বলারও অধিকার নেই। এমনকি আমিও কথা বললে নাকি তাদের খুব কষ্ট হয়, বাধা পায়। কেন? আমার বিরুদ্ধে তো এত কথা বলেছে, তা আমি কেন বলতে পারবো না? আজকে লাঠি দেখতে পিঠে অস্ত্র দিয়ে এভাবে দেশ শাসন হবে? আমার কথা খুব স্পষ্ট, আওয়ামী লীগ সহ সংখ্যালঘু সম্প্রদায়, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সরকারি কর্মচারী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সকল বন্দীদের মুক্তি দিতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে। সন্ত্রাসীদের মুক্তি দিতে পারেন আর রাজনৈতিক নেতাদের মুক্তি দিতে পারেন না, এটা কেমন ধরনের কথা? যাদের ঘর বাড়ি আওয়ামী লীগের সেই জেলা থেকে নিয়ে ঢাকা শহর থেকে নিয়ে আপনারা জানেন তৃণমূল পর্যায় পর্যন্ত কারো ঘর বাড়ি নাই, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি আপনারা প্রবাসী, তাদেরও সেই ঘর বাড়ি লুটপাট এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে। কালকেও আমি কথা বললাম বারহাট্টায়, সেখানেও আমাদের নেতা কর্মীদের সবার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। যাদের ঘর বাড়ি সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে, যারা এই সন্ত্রাসী জঙ্গি কাজের সাথে জড়িত, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, তাদের বিচার করতে হবে। সেই সাথে আমাদের
আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের উপর যে হামলা হচ্ছে, তাদেরকে হয়রানি, গ্রেপ্তার এবং মামলা দেওয়া হচ্ছে, চাকরিচ্যুত করা হচ্ছে, এগুলি বন্ধ করতে হবে, সম্পদে আবার বহাল করতে হবে, কারণ তারাই দেশটাকে উন্নয়নে তারা সহযোগিতা করেছে। সেই সাথে সাথে আজকে যে ঝড়, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ গেল, কই একটা মানুষ তো কোনো সহযোগিতা পায়নি, তাদের পাশে তো কেউ দাঁড়াবারও কেউ ছিল না। আজকে কোনো মানে আমি যেটাই বলবো, সবথেকে দুঃখ এটা যে যারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দায় মুক্তি দেওয়া হলো। 15ই জুলাই থেকে সেই 8ই আগস্ট পর্যন্ত যে যে ঘটনা ঘটেছে তাদের বিচার হবে না, তাদের বিরুদ্ধে কেউ কিছু ব্যবস্থা করতে পারবে না। তাহলে আওয়ামী লীগের যে শত শত নেতা কর্মীকে হত্যা করা হলো, পুলিশ বাহিনীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো, এমনকি আওয়ামী লীগের নেতা চিরায়দার সেক্রেটারি, তারপর গাজীপুরের জুয়েল থেকে শুরু করে এদেরকে যে ঝুলিয়ে পা বেঁধে জানোয়ারের মতো ঝুলিয়ে রাখা হলো, তার কোনো বিচার হবে না। এতগুলি স্থাপনা ধ্বংস করা হলো, আগুন দেওয়া হলো, বিটিভি থেকে শুরু করে মেট্রো রেল পর্যন্ত, সড়ক ভবন, সেতু ভবন, দুর্যোগ মন্ত্রণালয় ভবন, এর কোনো বিচার হবে না। এত ধ্বংস যারা করেছে তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো আইনের আওতায় আসবে না। সেই দায় মুক্তি যারা সব খুনি, অপরাধী, অগ্নিসংযোগকারী, এমনকি বঙ্গবন্ধু ভবন, এটা হলো ইউনূস সাহেবের মেটিকুলাসলি ডিজাইনের। তার 1 নম্বর ছিল হলো ওই আন্দোলন নামে ভাওতাবাজি দেওয়া, আর 2 নম্বর হলো সব জ্বালাও পোড়াও করা। তার এই দ্বিতীয়, অর্থাৎ তার যে দ্বিতীয় দফা, সেটাই ছিল বঙ্গবন্ধু ভবন, স্মৃতি জাদুঘর, সেটা পোড়ানো। কি অপরাধটা করেছিল ওই বাড়িটা? ওই বাড়ি থেকে তো জাতির পিতা 6 দফা ঘোষণা দিয়েছিলেন, ওই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর ওই বাড়িতেই তো তিনি জীবন দিয়েছেন। 71 সালে বাড়ি লুটপাট করা হয়, 75 সালে জাতির পিতাকে হত্যার পর বাড়ি লুটপাট করা হয়, তারপর যেটুকু অবশিষ্ট ছিল, আমরা তো 2 বোন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছে, আমরা তো ভোগ করিনি, আমরা তো তার জনগণকে দান করে দিয়েছিলাম। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সৃষ্টি করেছিলাম, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে আমরা শত শত ছাত্রছাত্রীদের বৃত্তি দিতাম। আমরা আমাদের এই 21 আগস্ট আহত নিহত পরিবার, তাদেরকে প্রতি মাসে মাসোহারা দেওয়া, যারা দুস্থ তাদেরকে মাসোহারা আমরা দিতাম। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তারা সবাই আসছে, ওই বাড়িটা ভিজিট করেছে, দেখেছে। ওখানে চমৎকার হলোগ্রাম করে দিয়েছিলাম, যারা বঙ্গবন্ধুর 7 মাসে ভাষণ দেখা যেত, সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ। ওই স্মৃতিটুকু সে পুড়িয়ে দিল। এবং এটা তার মেটিকুলাসলি ডিজাইনের দ্বিতীয় পর্ব ছিল। গণভবন সরকারি ভবন, সেটা তারা লুটপাট করেছে, হামলা করেছে, এবং ইউনূস সাহেব নিজেই তো তার সমন্বয়কদের নিয়ে, উপদেষ্টাদের নিয়ে সেটা লুট করতে গিয়েছিল। যা অবশিষ্ট ছিল তিনি নিজে যেই লুট করে নিয়ে এসেছেন, এবং যেভাবে বেরিয়েছে এটা তো সব সরকারি সম্পত্তি, এটা তো আমাদের ব্যক্তিগত ছিল না। শুধু এখানেই না, আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় অগ্নিসংযোগ এবং ভাঙা এবং লুটপাট। সংসদ ভবন হামলা করা, সংসদ ভবনের কাগজপত্র আগুন দিতে পারে না, যেখানে পানি ঢেলে দিয়ে এসছে। কত ঐতিহাসিক দলিল সেখানে ছিল, চমৎকার লাইব্রেরি আমরা করেছিলাম, সেগুলি তারা ধ্বংস করেছে। সংসদ ভবনে হামলা, সেখানে বসে সিগারেট, এই ছাত্ররা সিগারেট খাচ্ছে, সমন্বয়করা কিভাবে মানে অপমান করা, অর্থাৎ আইনসভাকে অপমান করা, জুডিশিয়ারিকে অপমান করা, প্রশাসনকে অপমান করা। একটা রাষ্ট্র পরিচালনা করতে 3টা অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা স্তর থাকে, সেখানে আইনসভা, বিচার বিভাগ এবং এক্সিকিউটিভ, অর্থাৎ লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ। সব কটা মানে যেগুলি পদ্ধতি সবই ধ্বংস করে দেওয়ার চেষ্টা। কেন? ইউনূস সাহেবকে জিজ্ঞেস কর, সেই ধ্বংসযজ্ঞ করছে কেন? নিজের মুখ চেহারা বাড়ান যে উনি ভাজা মাছটা উল্টে খেতে পারে না, সব
যেন একেবারে এমনি এমনি হয়ে যাচ্ছে, সেটা না। কিন্তু সে নিজে এই মেটিকুলাসলি ডিজাইনের সব পদ্ধতি সবকিছু তারই, সেই হচ্ছে মেইন মাস্টার মাইন্ড, এবং তার সাথে তার মাস্টার মাইন্ড আছে, তারা এই কাজগুলি করে বেড়াচ্ছে। একেবারে হাতে তুলে একটা দেশকে ধ্বংস করা, কিন্তু দুর্যোগে মানুষের পাশে নেই। আজকে সবথেকে কষ্টের যে যেখানে মানুষের খাবার দাবার সব ব্যবস্থা করেছিলাম, আজকে সেখানে ডাস্টবিন থেকে মানুষ খাচ্ছে, সেই ছবিও দেখা যায়। কাজে আমার কথা হলো, চাল ডাল তেল লবণ ডিম পেঁয়াজ মাছ মাংস সহ সবজি প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, কারণ এগুলি সব মানুষের ক্রয় ক্ষমতার আওতার বাইরে চলে গেছে। মানুষ কাজ পায় না, ওই দিন মজুর খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, কেউই টাকা কামাই করতে পারছে না, কেউ অর্থ উপার্জন করতে পারছে না, সবার উপার্জন বন্ধ, সকলের পেটে লাথি মেরেছে এই ইউনুস। আজকে সংখ্যালঘুদের উপর যে চরম নির্যাতন, আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে নির্যাতন, এগুলি সব বন্ধ করতে হবে। এবং মানুষ আজকে চুরি ডাকাতি প্রতিনিয়ত, কারোর জীবনের তো নিরাপত্তা নেই, যে কোনো সময় যে কোনো বাড়িতে ঢুকে যায়। সংসদ ভবনে প্রত্যেকটা সংসদ সদস্যের যে তাদের যে ফ্ল্যাটগুলিতে তারা সেশন চলার সময় থাকতো, তার মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে তার এই সমন্বয়করা এবং যে সমস্ত ওই যে আউট লোকদেরকে ছাত্র সাজিয়ে এনে আন্দোলন করেছে, প্রত্যেকটা তাদের ঘর ভেঙেছে, জিনিসপত্র লুটপাট করেছে, চুরি করেছে, এরপর পুলিশের হাতে দিয়েছে। আর আমাদের তো সবই গেছে, সুধা সদর জয়পুতুলের বাসা, সেটাও লুটপাট, দিনের পর দিন সেখান থেকে লুট করে নিয়ে গেছে সব। কাজে এইভাবে আমাদের আওয়ামী লীগ বা স্বাধীনতা সপক্ষ মুক্তিযোদ্ধা সংখ্যালঘু সম্প্রদায় কাউকেই ছাড়েনি, সবার উপরে জুলুম অত্যাচার, এই জুলুম অত্যাচার বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হামলা, ভেঙে তছনছ, একটার পর একটা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। আর সেখানে কি ছাত্রলীগ যারা করতো তারা লেখাপড়া করতে পারবে না, আওয়ামী লীগ যারা করতো তাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারবে না। তাহলে যে সাক্ষরতার হার মাত্র 45% ছিল আওয়ামী লীগ আমলে, সেটা আমরা 78.8 ভাগে উন্নীত করেছিলাম। আজকে যদি এই যে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পড়তে না পারে, তাহলে সাক্ষরতার হার কতটুকু নেমে যাবে আপনারা একবার চিন্তা করেছেন? বাংলাদেশের মানুষ এখন মাথা পিছু আয় কমে যাচ্ছে, জিডিপিও কমে যাচ্ছে, আজকে অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, এমনকি শেয়ার মার্কেটের টাকা তাও পাচার করে দিচ্ছে, লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। একদিকে অর্থনৈতিক ভাবে দেশটাকে ধ্বংস করেছে, রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে শেষ করবে। আরে আওয়ামী লীগকে শেষ করার চেষ্টা তো তোদের বাপ আইয়ুব খানও চেষ্টা করেছিল, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, কে না চেষ্টা করেছে। আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের জনগণের মাঝে প্রথিত। 1949 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই আওয়ামী লীগ এবং 48 সালে ছাত্রলীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই ছাত্রলীগ বাংলাদেশের জনগণের ভাষার আন্দোলন, জনগণের স্বাধীনতার আন্দোলন সবই তারা করেছে। আজকে আওয়ামী লীগই করেছে, কত নেতা কর্মী সেলিম দেলোয়ার সহ কতজন জীবন দিয়ে গেছে, সেভাবেই কিন্তু আমরা প্রতিষ্ঠা পেয়েছি। কাজে আওয়ামী লীগকে একেবারে শেষ করে দেবে সেটা কেউ পারবে না। নির্বাচনের নামে প্রহসন করবে, হ্যাঁ দলীয় লোক দিয়ে কমিশন গঠন করেছে। আওয়ামী লীগ যাতে ইলেকশন করতে না পারে তার জন্য আমাদের বিরুদ্ধে একটার পর একটা মামলা, আমার বিরুদ্ধে 250 মামলা, এবং সবচেয়ে দুর্ভাগ্যের যে আইসিটি, যা আমরা যুদ্ধ অপরাধ বিচারের জন্য গঠন করেছিলাম, জাতির পিতা করেছিলেন যুদ্ধ অপরাধীদের বিচার, সেটা বন্ধ করেছিল জিয়াউর রহমান, তাদেরকে ক্ষমতা এনেছিল যুদ্ধ অপরাধীদের। আর এরপর আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য যে আদালত তৈরি করি, সেই আদালতে আমার মামলা, আর যুদ্ধ অপরাধীদের ডিফেন্সে যে ছিল সে হয়ে গেছে চিফ প্রসিকিউটর, আর বিএনপির একটা দল এবি পার্টি, তার চেয়ারম্যান হয়ে গেছে চেয়ারম্যান। এদের কাছে কি ন্যায় বিচার পাবেন? আর আমার বিরুদ্ধে এবং আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে সব হত্যা মামলা আপনারা দেখেছেন, ইতিমধ্যে 35 জন
যাদেরকে আমি হত্যা করেছিলাম বলে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, সেই 35 জন জীবিত হয়ে ফিরে এসেছে। 250 মামলার মধ্যে 35 জনই জীবিত হয়ে ফিরে এসেছে। এবং অনেকে মামলা দিয়েছে জানি না কার বিরুদ্ধে মামলা, কি মামলা। তারা বলছে আমরা তো জানি না, আমাদের বলছে সই করছি। ওনারা জানেন সবে, ওনারা কারা। তো এইভাবে মামলা দিয়ে যাতে আমরা ইলেকশন করতে না পারি সেই চেষ্টা, বারবার এই চেষ্টা করা হয়েছে, বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। এবারেও তো আমাকে, এবার তার মেটিকুলাসলি ডিজাইনের মধ্যে সবটা আগে ছিল গণভবন আক্রমণ করবে এবং আমাকে আর এনাকে হত্যা করবে। রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? তা আল্লাহ তো আমাদের রক্ষা করে যাচ্ছে, নিশ্চয়ই আল্লাহর কোনো ইশারা আছে, নইলে মাত্র 20-25 মিনিটের মধ্যে আমি ওখান থেকে কিভাবে বাঁচতে পারলাম। এটাও আল্লাহ ঠিক 21 আগস্ট যেভাবে আমাকে বাঁচিয়েছে সেইভাবেই বাঁচিয়েছে। কিন্তু আমার কথা বন্ধ করতে পারবে না। আমি জনগণের পাশে আছি, জনগণের জনগণের কাজ করি। অন্তত এটুকু দাবি করতে পারি যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের মানুষ ভালো ছিল, শান্তিতে ছিল, তাদের জীবন মান উন্নত হচ্ছিল, তারা দরিদ্রের হাত থেকে মুক্তি পেয়েছিল, হত দরিদ্র একেবারেই থাকবে না। আমি সেই পদক্ষেপ নিয়েছিলাম। 25.1 ভাগ থেকে আমরা মাত্র 5.6 ভাগে নেমে এসেছিল। আমরা যে আরো প্রায় 21,000 ঘর বাড়ি করে দিতাম, মানুষকে বসতি দিয়ে দিতাম, অতি দরিদ্র বলে কেউ থাকতো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আশ্রয় প্রকল্পে যাদেরকে ঘর দিয়েছি ভূমিহীন, তাদের ঘরগুলিও দখল করে নিচ্ছে ইউনূস বাহিনীর লোকেরা, এবং সেখানে তারা আবার সেই গৃহহীন ভূমিহীন হয়ে যাচ্ছে। এটাই হলো দুর্ভাগ্যের বিষয়। গরিবের পেটে লাথি মারা আর জনগণকে নিয়ে তামাশা করা, এটাই তার চরিত্র। কাজী আজকে আপনাদের সকলকে, যারা প্রবাসে আছেন, দেশে প্রবাসে, সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। এই ফ্যাসিস্ট খুনি মাস্টারমাইন্ড ইউনূস, তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করেছে সন্ত্রাসীদের দ্বারা, অস্ত্র আর অর্থ দ্বারা। সারা বাংলাদেশে সে এজেন্ট নিয়োগ করেছে। কাজে প্রত্যেকটা বাংলাদেশের গ্রামে গঞ্জে, ইউনিয়নে, জেলায়, উপজেলায় খোঁজ করতে হবে তার ওই এজেন্টটা কি করতে যাচ্ছে। তারা মানুষ বিভ্রান্ত করা, অর্থ দিয়ে সন্ত্রাসী কেনা, আর আওয়ামী লীগ নেতা কর্মী তাদের সমর্থক কারা আছে, ওখানকার অ্যাফ্লুয়েন্ট কারা, তাদেরকে খুঁজে বের করা, এই কাজ তারা করতে যাচ্ছে। কাজে জনগণেরও কাজ হবে তাদেরকে খুঁজে বের করা যে এই অপকর্ম তারা কারা করছে, সেটা সবাইকে খুঁজে বের করতে হবে। আর আজকে জনগণকে রুখে দাঁড়াতে হবে। এই ইউনূস ক্ষমতা থাকলে এদেশের মানুষের কখনো অর্থনৈতিক মুক্তি আসবে না, জীবনের শান্তি আসবে না, নিরাপদে চলতে পারবে না, নিরাপদে বাড়িতে ঘুমাতেও পারবে না। আজকে মানুষ নিরাপদে চলতে পারে না, এই দুরবস্থা। কাজে এই দুরবস্থা থেকে জনগণকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশকে। যে বাংলাদেশ ছিল শান্তির দেশ, সেই দেশকে সে সন্ত্রাসী জঙ্গিদের দেশ করেছে। কাজে এই জঙ্গিদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, এবং জঙ্গি লিডার হচ্ছে ওই ইউনূস, তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তার জন্য এটাই আমার নির্দেশ যে দেশের মানুষকে মুক্ত করতে হবে, দেশের মানুষের শান্তি ফিরিয়ে আনতে হবে, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দিতে হবে, মানুষকে উন্নত জীবন দিতে হবে। 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, আমাদের সেই লক্ষ্য ছিল। আমাদের সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারি, উন্নয়নশীল দেশ হিসেবে যেন বাংলাদেশের অগ্রযাত্রা সহজভাবে আমরা করতে পারি, তার জন্য আওয়ামী লীগকেই সরকার গঠন করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। যার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি সেই আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধৈর্য ধরে আমার বক্তৃতা শুনেছেন, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা যে তাদের আস্থা, বিশ্বাস এখনো আমার উপর আছে। কাজে এইটুকুই আমার সম্বল, কারণ আমি পরিবার পরিজন সব হারিয়েছি। বাংলাদেশের জনগণই আমার পরিবার, তাদের জন্যই আমি কাজ করি। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় রাজপথ ছাড়ি নাই।
হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, জয় বাংলা, যুক্তরাষ্ট্রের মাটি, নিউ ইয়র্কের মাটি, শেখ হাসিনার ভয় নাই, আমরা আছি লক্ষ্য ভাই।